রাজীব শেখ যখন বাসায় ফিরলেন তখন রাত হয়েছে। দরজা তালা লাগিয়ে গিয়েছিলেন। ভেতর থেকে লক দেখেই তিনি ঘাবড়ে গেলেন কিছুটা। কলিং বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই নিঝুম এসে দরজা খুলে দিল। নিঝুমকে দেখে অবাক হলেন রাজীব শেখ। কখন এসেছিস? নিঝুম জবাবে বলল, কিছুক্ষণ আগেই এসেছি চাচা। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলেন সোফায় বসে আছে রাইহান, পাশে তার স্ত্রী নাসরিন। রাইহানের চোখে মুখে ক্লান্তি, আর নাসরিন বেগম খুশি। তা দেখেই বোঝা যাচ্ছে। রাজীবকে দেখে রাইহান উঠে দাঁড়ালো, কিন্তু কোনো কথা বলল না। রাজীব শেখের নজর গেল মায়ের ঘরের দিকে। দরজাটা হাট করে খোলা। ঘরের ভেতর সব গোছানো, বিছানার চাদরটা টানটান করা। তার মানে উনি ফেরেননি। গতকাল রাতের দিকে চলে গেছেন গ্রামে। সেখানে উনার ভাইদের কাছে চলে গেছেন হয়তো। রাজীবের বুকটা হঠাৎ করে খালি হয়ে গেল। হাজার হোক মা, মা ভক্ত রাজীব গতরাতে রাগের মাথায় মাকে চলে যেতে বললেও, আজ এই খালি ঘরটা দেখে উনার ভেতরে হু হু করে উঠল। নাসরিন এগিয়ে এলো বলল, ভাইজান আমরা তো ফিরলাম। আপনার মা নাকি গতকাল চলে গেছে। তাই বলি কি আপারে ফিরাইয়া আনেন। এখন সুখে সংসার করা যাবে। সবাই মিলে একসাথে মিলেমিশে থাকব। রাজীব নাসরিন বেগমের দিকে তাকালেন। রাবেয়া খাতুন নিজের বাপের বাড়ি চলে গেছে তো ঠিকই, কিন্তু সেখানে মামারা বেশি দিন কি আর থাকতে দেবেন? নিজেদের পরিবার আছে তাদের সেখানে। বোনকে কিছুদিন পর ঠিকই পাঠিয়ে দেবেন, দেখা যাবে। রাবেয়া খাতুন কল করছেন। বিষয়টা ভাবা শেষ হতেই রাজীব শেখের ফোনে কল এলো। রাজীব শেখ তাকাতেই দেখলেন উনার মামাতো ভাইয়ের নাম্বার থেকে কল এসেছে। রাজীব শেখ কল রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল রাবেয়া খাতুনের কণ্ঠ। রাজীব আমারে নিতে আয়, এরা আমারে মাইরা ফেলবে। রাজীব শেখ শুধু দীর্ঘশ্বাস ফেললেন। গতকাল রাতের আকাশটা ছিল বড্ড খামখেয়ালি। ঝিরিঝিরি বৃষ্টির ছাট আর হিমেল হাওয়ার দাপটে শহরটা যখন নিস্তব্ধ, নুজাইশ তখন নুবাইদ ভাইয়ের সাথে এক জরুরি কাজে বাইরে ছিল। কাজ শেষে নুবাইদ শিলাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে গেলেও নুজাইশ একাই ভিজে একাকার হয়ে বাসায় ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে যখন ও বিছানায় গা এলিয়ে দিল, তখনও বুঝতে পারেনি রাতের শেষ প্রহরটা ওর জন্য কতটা ভয়াবহ হতে চলেছে। মধ্যরাতে ঘরের নিস্তব্ধতা ভেঙে নুজাইশের অসংলগ্ন গোঙানি কানে আসতেই নাদিয়া বেগমের ঘুম ছুটে গেল। পাশের রুমে গিয়ে ছেলের কপালে হাত দিতেই উনার বুকটা ছ্যাঁত করে উঠল। এ তো গা নয়, যেন ফুটন্ত কড়াই। পুরনো একটা থার্মোমিটার ছিল, সেটা খুঁজে আনলেন নাদিয়া বেগম। তারপর থার্মোমিটারে জ্বর মাপার সময় পারদ চড়তে চড়তে 104 ডিগ্রি ছুঁয়ে ফেলল। নুজাইশের ফর্সা মুখটা জ্বরের তাপে টকটকে লাল হয়ে উঠেছে, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ। সারারাত নাদিয়া বেগম নুজাইশের তোশকের বিছানাটার পাশে পাথরের মূর্তির মতো বসে রইলেন। গামলা ভর্তি ঠান্ডা পানি আর সুতির কাপড় দিয়ে বিরতিহীনভাবে ছেলের মাথায় জলপট্টি দিয়ে গেলেন তিনি। জ্বরের ঘোরে নুজাইশ বারবার চোখ মেলে তাকাচ্ছিল। ঝাপসা দৃষ্টিতে মাকে দেখে অস্ফুট স্বরে বলল, মা, তুমি ঘুমাতে যাও, শরীর খারাপ করবে তোমার। আমি ঠিক আছি তো। নাদিয়া বেগম তপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের কপালে ভেজা পট্টিটা চেপে ধরলেন। দুশ্চিন্তায় উনার চোখের পাতা এক হচ্ছে না। তিনি ধরা গলায় বললেন, চুপ কর তো নুজাইশ। মা বেঁচে থাকতে সন্তান আগুনের মতো পূর্বে আর মা ঘুমাবে এমন কথা কি কোনো কিতাবে লেখা আছে? তুই চোখ বোঝ তো বাপ। সন্তানের অসুখ মানেই মায়ের জন্য এক পরীক্ষা। নাদিয়া বেগমের মনে হচ্ছিল, নুজাইশের শরীরের প্রতিটা ডিগ্রি তাপ উনার কলিজায় গিয়ে বিঁধছে। সকাল যখন হলো, বাইরের প্রকৃতি তখন শান্ত। নুজাইশের জ্বরটা ভোরের দিকে কিছুটা কমে 101-এ নেমে এসেছে। শরীরে প্রচণ্ড ব্যথা আর দুর্বলতা নিয়েও চোখ মেলল। দেখল মা তখনও পাশে বসে আছেন, উনার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। ঘুমাননি একটুও। নামাজ পড়ে ছেলের পাশে আবারও বসেছিলেন এখনো পর্যন্ত ওভাবে। তবে মাঝে গিয়ে ভাত বসিয়ে এসেছেন তিনি। নাজমুল সাহেব সকালে ঘুম থেকে উঠেই পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন। ফিরে এলেন ঘণ্টাখানেক পর। পকেট হাতড়ে কয়েক পাতা ওষুধ বের করে ছেলের শিয়রে রাখলেন। নাজমুল সাহেবের পকেটে যা সামান্য কটা টাকা ছিল, তার পুরোটাই তিনি আজ ফার্মেসিতে ঢেলে দিয়ে এসেছেন। নুজাইশ ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে বাবার কুঁচকে যাওয়া ক্লান্ত মুখটার দিকে তাকালো। ওর খুব খারাপ লাগলো। ও ক্ষীণ স্বরে বলল, আব্বা, এতগুলো টাকা খরচ করে কেন ওষুধ আনতে গেলে? বাসায় তো প্যারাসিটামল ছিলই, আমি এমনিতেই ঠিক হয়ে যেতাম। নাজমুল সাহেব খাটের কোণে বসলেন। ছেলের কথায় উনার মনে এক ধরনের অভিমান আর সত্যের মিশেল ঘটল। তিনি গম্ভীর গলায় বললেন, টাকা দিয়ে কি করব বাপ? তুই যখন জ্বরের ঘোরে কাতরাচ্ছিলি, তখন ওই কয়েকটা কাগজ কি তোর কষ্ট কমাতে পারত রে?
বাবা হয়ে ছেলের কষ্ট দেখেও যদি পকেটে টাকা জমিয়ে রাখি, তবে সেই টাকার ওপর লানত পড়ুক। তুই ওষুধগুলো খেয়ে নে, টাকার কথা বাদ দে এখন। নুজাইশ বাবার দিকে তাকিয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘর থেকে পাতলা জাউ ভাত আর একটু কাঁচকলা ভর্তা নিয়ে এলেন। জ্বরের রোগীর জন্য এর চেয়ে অমৃত আর কিছু নেই। নুজাইশ খেতে চাইছিল না, কিন্তু মায়ের জেদ আর বাবার মৌন শাসন অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বাসাটায় এখন এক নিবিড় মায়া কাজ করছে। দারিদ্র্য হয়তো পকেট খালি করে রেখেছে, কিন্তু একে অপরের প্রতি দায়িত্ববোধ আর ভালোবাসাটা পাহাড়ের মতো অটল করে রেখেছে। নুজাইশ জানালার বাইরে তাকিয়ে ভাবল, জীবনটা হয়তো এভাবেই চলে, কষ্ট আর মায়ার এক অদ্ভুত দোলাচলে। গতকালের বৃষ্টিভেজা রাতটা নুবাইদের জন্য খুব একটা সুখকর ছিল না। মিরপুরে শিলাদের বাসার সামনে যখন ও পৌঁছালো, তখন রাত প্রায় 12টা। কলিং বেলের শব্দে শিলা দরজা খুলল ঠিকই, কিন্তু ওর মুখটা আষাঢ়ের মেঘের মতো থমথমে। নুবাইদ মেসেজে বলে রেখেছিল, ও ভেবেছে দরজা খুলবে না। তবে শিলার দরজা খোলাতে বেশ অবাক হয়েছে। তবে দরজা খোলার পর নুবাইদকে দেখে একবারও কুশল বিনিময় করল না, ঈদ মোবারক জানালো না। বরং একরাশ বিরক্তি নিয়ে ভেতরে চলে গেল। শিলার বাবা মা তখন ঘুমিয়ে পড়েছেন। নুবাইদ হালকা আওয়াজে তাকে বলল, খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? ড্রয়িং রুমের আবছা আলোয় শিলা রান্নাঘর থেকে একটা প্লেটে খাবার বেড়ে এনে সপাটে টেবিলের ওপর রাখল। ঠাস করে গ্লাসটা রেখে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, সারাদিন কোথায় ছিলে? এখন কোন ঢং করতে এসেছ? নিশ্চয়ই বাপ মায়ের বাসায় গিয়ে ঢং করছিলে? ন্যাকা। নামাজ শেষে নুবাইদের ফোনে অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ কল এসেছিল। ঈদের দিনেও কাজটা না করলে নয়। আর এরপর সারাদিনের অফিসের ধকল, তারপর আবার নুজাইশের সাথে গিয়ে কিছু কাজ সামলে আর বৃষ্টির ঝাপটা সহ্য করে এসেছে এখন। খায়নি সারাদিন। শিলার এই তীক্ষ্ণ কথাগুলো ওর কানে ঢুকলেও গুরুত্ব দিল না। কোনো পাল্টা জবাবও দিল না। এখন তর্কে জড়ানো মানেই অশান্তি বাড়ানো। ও শান্ত গলায় বলল, শিলা, রাত অনেক হয়েছে। চলো, কাল সকালে আমরা বাসায় ফিরব। আমি ফিরব না, বাবা মা তো নেই। তাড়িয়েছ তো অনেকদিন আগেই। তবে এখন এসবের কি দরকার? আচ্ছা, সব ঠিক আছে। আবার বলে কেন বেরাও যে আমি তোমাকে বের করে দিয়েছি? তেতে উঠল শিলা। তো তাড়িয়ে দাওনি, যাও বাবা মায়ের কাছে যাও। মায়ের কাছে যাও। এসেছো কেন এখানে? নুবাইদ দীর্ঘশ্বাস ফেলল। শিলার সাথে তার প্রেমের বিয়ে, তাই ছাড়তে পারছে না। তাই সে শান্ত স্বরে বলল, আজ রাতটা আমি এখানেই থাকছি। কাল সকালে তুমি তৈরি থেকো। আর যদি না যেতে চাও তাহলে আমি একাই চলে যাব। আর কখনোই ফিরে আসতে বলবো না। আর না ফিরিয়ে নিয়ে যাব। কথাটা বলেই নুবাইদ শিলার রুমের দিকে এগিয়ে গেল। কবে যে শিলা একটু বুঝবে, আক্কেল জ্ঞান হবে, বাবা মাকে নিয়ে সবাই মিলেমিশে একসাথে থাকবে তারা, আল্লাহ জানে। পরদিন সকালে নুবাইদ আর শিলা আবার দুজনেই ফিরে এলো গুলিস্তানে। অর্থাৎ নুবাইদের বলা শেষ কথাটায় কাজ হয়েছে। রান্নাঘর থেকে আসা ভাজা পরোটার চেনা সুবাস আর তাওয়ার টুংটাং শব্দে রাফার সকালটা শুরু হলো। ভোরের সেই মায়াবী আচ্ছন্নতা কাটিয়েও এখন পুরোপুরি ঘোরমুক্ত। বারান্দার সেই ফেসবুক অভিযান আর রহস্যময় মেসেজ পাঠানোর পর বুকের ভেতর যে দুরুদুরু কাঁপন ছিল, সেটা এখন চাপা পড়েছে এক অদ্ভুত শান্তিতে। রাফা হালগোছে রান্নাঘরে গিয়ে ঢুকল। দেখল শান্তা বেগম কাই মাখিয়ে ছোট ছোট লেচি কাটছেন। রাফাহ বিনা বাক্যব্যয়ে বেলুন চাকি টেনে নিয়ে বসে পড়ল। মায়ের হাত থেকে একটা লেচি নিয়ে গোল করে বেলতে বেলতে বলল, দাও আম্মা, আমি বেলে দিচ্ছি। তুমি শুধু সেকে নাও। আর আজ আলু ভাজি করো প্লিজ। আমার আলু ভাজি ছাড়া পরোটা ভালো লাগে না আম্মা। শান্তা বেগম মেয়ের দিকে এক পলক তাকালেন। রাফার চেহারায় আজ এক অদ্ভুত দীপ্তি। কালকের সেই গম্ভীর মেয়েটা যেন রাতারাতি পাল্টে গিয়ে আবারও সেই চঞ্চল রাফাহ হয়ে উঠেছে। শান্তা বেগম আলতো করে একটা পরোটা তাওয়ায় দিতে দিতে খুব নির্লিপ্ততা গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা রাফাহ, একটা কথা সত্যি করে বলবি? ওই যে নাজমুল সাহেবের ছেলেটা নুজাইশ, ওর সাথে কি তোর আগে থেকে কোনো জানাশোনা আছে? মানে তোদের মধ্যে কি কিছু চলছে? রাফার হাতের বেলুনটা মুহূর্তের জন্য থমকে গেল। সে খানিকটা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। ওদের পরিবারে মা আর মেয়ের সম্পর্কটা কিছুটা হলেও বান্ধবীর মতো। রাফাহ মায়ের কাছে ফ্রি বলা চলে। তবে মায়ের রাগী মুখ দেখলে রাফাহ শান্ত হয় আর মেয়ের রাগী মুখ দেখলে শান্তা বেগম শান্ত হন। তবে কোনো রাখঢাক নেই, কোনো আড়াল নেই। রাফাহ একটু হেসে সামলে নিয়ে বলল, কি যে বলো না মা, চললে তো তুমি সবার আগে জানতে। উনাকে তো চিনতামই না, সেদিনই প্রথম ভালো করে দেখলাম মনে হয়। শান্তা বেগম খুন্তি দিয়ে পরোটা উল্টে দিয়ে বললেন, না, মানে কাল যেভাবে তোদের দেখছিলাম, আর নুজাইশ ছেলেটার দিকে তুই তাকাচ্ছিলি।
তাই ভাবলাম জিজ্ঞেস করি। রাফা এবার হাসল। এক চিলতে দুষ্টুমি খেলা করল ওর ঠোঁটে। সে পরোটা বেলার গতি বাড়িয়ে দিয়ে বলল, শোনো মা, কিছুই চলছে না। তবে হ্যাঁ, লোকটাকে দেখতে কিন্তু মন্দ নয়। বেশ গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন। এক কথায় বললে, আমার ভালোই লেগেছে ওনাকে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে কিছু হবে। তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে অত সহজে ধরা দেওয়ার বান্দা নয়। মেয়ের এমন সোজাসাপটা আর সাহসী স্বীকারোক্তি শুনে শান্তা বেগম শব্দ করে হেসে উঠলেন। তিনি জানতেন রাফা হেমনই, যা মনে, তাই মুখে। মেয়ের এই আশ্বস্ত করা কথায় তিনি আর কথা বাড়ালেন না। শুধু তৃপ্তির এক হাসি মুখে নিয়ে বললেন, আচ্ছা বাবা, বুঝেছি। এখন তাড়াতাড়ি হাত চালা, তোর মামা আবার গরম পরোটা ছাড়া খেতে চায় না। রাফা কাজ করছিল। তারপর হঠাৎ তার মাকে প্রশ্ন করল, আব্বা গতকাল এসেছিল, তোমার অনুভূতি কেমন ছিল মা? মেয়ের এমন প্রশ্নে থতমত খেলেন শান্তা বেগম। প্রত্যুত্তরে কাজ করতে করতে জবাবে বললেন, কোনো অনুভূতি নেই। ওয়াও আম্মা, তুমি চেঞ্জ হয়ে গেছো তাহলে। আহা, দাদিকে সামলাতে পারবে এখন। ওই বাড়িতে বোধহয় যাব না আর। রাফা একটু অবাক হলো। অবশ্য সে নিজেই বলেছিল এটা। তবুও গতকাল বাবাকে দেখে রাফার খারাপ লেগেছে। রাফা আর কিছু বলল না। মা মেয়ে মিলে হাসিগল্পের ছলে সকালের সব কাজ সেরে ফেলল। নাস্তার টেবিলে যখন ধোয়া ওঠা পরোটা আর ভাজি সাজানো হলো, তখন ঘরটা এক অদ্ভুত পারিবারিক পূর্ণতায় ভরে উঠেছে। কিন্তু রাফার মনের এক কোণে তখনও নুজাইশের সেই কার্জন হলের সামনে দাঁড়িয়ে থাকা প্রোফাইল পিকচারটা হানা দিচ্ছে। সে বারবার নিজেকে বোঝাচ্ছে, না না, প্রেমে তো পড়িনি। কিন্তু মনের সেই অবাধ্য কোণটা কেন জানি বারবার নুজাইশ শাহ নামটাতেই থমকে যেতে চাইছে। বিকেলের সোনাঝরা রোদটা যখন জানলার গ্রিল গলে ড্রয়িং রুমে এসে পড়ল, রাফা তখন বান্ধবীর বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। কালো রঙের একটা সুতির কামিজ পরল ও, হাতে হালকা মেহেদির রঙের সাথে কালো রংটা বেশ ফুটেছে। আয়নার সামনে দাঁড়িয়ে অবিন্যস্ত চুলগুলো আলতো করে খোপা করে নিল। চোখে সামান্য কাজল দিল শুধু। আর কিচ্ছু দিল না, না মুখে না ঠোঁটে, সাজার অভ্যাস তার নেই। বারান্দায় গিয়ে নানি আর আম্মাকে জানিয়ে এল। সালমা বেগম পান চিবোতে চিবোতে বললেন, তাড়াতাড়ি ফিরিস মা, মাগরিবের আগে। রাফা হেসে মাথা নেড়ে বেরিয়ে এল। ফ্ল্যাটের দরজাটা লক করে সিঁড়ির দিকে এগোতেই দেখল, তিনতলার সেই শিলা ভাবি উপরে উঠছেন। নাদিয়া আন্টির বড় ছেলের বউটা। শিলার হাতে বাজারের ব্যাগ, মুখটা বরাবরের মতোই আষাঢ়ের মেঘের মতো থমথমে। রাফাকে দেখেই ও এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নিল, যেন খুব অপ্রীতিকর কিছু দেখে ফেলেছে। রাফা ভ্রু কুচকাল। এই মেয়েটার সমস্যা কি? ফালতু। শিলা যখন রাফার গা ঘেঁষে উপরে উঠছিল, তখন খুব নিচু স্বরে, কিন্তু স্পষ্ট শুনতে পাওয়া মতো গলার স্বরে বলল, যৎসব ঢং, রূপ দেখিয়ে বেরানো। রাফার চলার গতি মুহূর্তের জন্য থমকে গেল। সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে ও পেছনে ফিরে তাকালো। শিলা তখনও গোজগোজ করতে করতে উপরে উঠছে। রাফার রক্ত গরম হয়ে উঠল, কিন্তু ও নিজেকে সামলে নিল। চড়া গলায় ঝগড়া করা ওর স্বভাব নয়। ও শুধু এক মুহূর্ত থমকে থেকে, খুব শান্ত অথচ ধারালো গলায় বলল, ঢং করার জন্যও তো রূপ লাগে নাকি? সবার তো আর সেই ভাগ্য হয় না। হাহ। কথাটা বলেই রাফা আর এক মুহূর্তও দাঁড়ালো না। হনহন করে নিচে নেমে এল। পেছনে শিলার থমকে যাওয়া মুখটা দেখারও প্রয়োজন মনে করল না। সিঁড়ি বেয়ে নামার সময় ওর ঠোঁটে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। কিছু মানুষকে এভাবেই উচিত শিক্ষা দিতে হয়। নিচতলায় আসতেই রাফার দেখা হলো আবার নিচতলার সেই মেয়েটার সাথে। রাফা চেনে না মেয়েটাকে। রাফার সাথে কখনো কথা হয়নি, তবে দু একবার এই জায়গাতেই দেখা হয়েছে। মেয়েটা কেন জানি সব সময় রাফার দিকে এক অদ্ভুত বাঁকা চোখে তাকিয়ে থাকে। উর্মি তখন ফোনে কথা বলতে বলতে আসছিল। সামনে রাফাকে দেখে উর্মি একটু থমকাল। রাফার পরনে কালো জামা আর ওর স্নিগ্ধ চেহারাটা দেখে উর্মির বুকের ভেতর হিংসে চরচর করে উঠল। এই মেয়েটার সাথেই তো নুজাইশের ইদানিং বেশ সখ্যতা দেখা যাচ্ছে। নুজাইশের মতো গম্ভীর আর সুদর্শন ছেলেকে কি তবে এই মেয়েটাই পটিয়ে ফেলল? হিংসে মেটাতে উর্মি এক চাল চালল। রাফা যখন ওর পাশ দিয়ে যাচ্ছিল, উর্মি জানত রাফা শুনতে পাবে। তাই গলার স্বর বাড়িয়ে ফোনের ওপাশে থাকা ওর বান্ধবীকে কাল্পনিক নুজাইশ সাজিয়ে বলতে লাগল, আচ্ছা নুজাইশ ভাই, অত জেদ করবেন না তো। আগামীকাল বিকেলে দেখা করব না হয়। আপনিও না, সারাক্ষণ শুধু আমাকেই জ্বালাতে পারেন। রাফার কান এড়ালো না কথাটা। নুজাইশ ভাই নামটা কানে বাজতেই ওর বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। নুজাইশের সাথে এই মেয়ের এত জানাশোনা? কাল দেখা করার কথা বলছে? আবার তাকে নাকি নুজাইশ জ্বালাতনও করে? ওয়াও,
নাইস, বিড়বিড় করে বলল রাফা। রাফার মনে হলো, এই মেয়েটা ইচ্ছা করেই ওকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে। বিরক্তি আর একরাশ খামখেয়ালি দুঃখ নিয়ে রাফা হনহন করে গেট পেরিয়ে রাস্তায় বেরিয়ে এল। রিকশা নিতে নিতে ও মনে মনে ভাবল, ভালোই তো, ও কার সাথে দেখা করবে তাতে আমার কি, আমি তো আর ওই বেটার প্রেমে পড়িনি। কিন্তু মনের অবাধ্য কোনটা যেন বারবার চিৎকার করে বলছিল, তাহলে বুকটা এমন চিনচিন করছে কেন? আজব। রিয়াদের বাসায় পৌঁছাতেই রাফার মনটা একটু হালকা হলো। রিয়ার মা, মেহেরুন নেসা, রাফাকে ভীষণ পছন্দ করেন। রাফার পরিপাটি স্বভাব আর সুন্দর কথাবার্তার জন্য তিনি ওকে সব সময় সমীহ করেন। ড্রয়িং রুমে পা রাখতেই তিনি এক গাল হেসে অভ্যর্থনা জানালেন। আরে রাফাহ মা, গতকাল আসোনি কেন? আমি অপেক্ষায় ছিলাম তো। বসো বসো, রিয়া তো তোমার পথ চেয়েই বসে আছে। মেহেরুন নেসা বেগমটি টেবিলে এলাহি কারবার সাজিয়ে দিলেন। গরম সিঙ্গারা, নুডলস আর ঘরে বানানো ফিরনি, আবার বিরিয়ানিও আছে। রাফাহ বারবার বারণ করলেও তিনি শুনলেন না। একটু খেয়ে নাও মা, শরীরটা শুকিয়ে যাচ্ছে তোমার। এই বলে তিনি এক প্রকার জোর করেই ওকে খাওয়াতে লাগলেন। কিছুক্ষণ পর ড্রয়িং রুমের টিভিতে উনার প্রিয় সিরিয়াল শুরু হলে তিনি ওদের দুজনকে খাবার দিয়ে নিজের ঘরে চলে গেলেন। সুযোগ বুঝে রাফাহ আর রিয়া পা গুটিয়ে সোফায় বসল। রিয়া কৌতূহলী চোখে তাকিয়ে বলল, তোর চেহারা দেখে মনে হচ্ছে পেটে কোনো বড় খবর আছে। ঝটপট বল তো। রাফাহ এক চামচ ফিরনি মুখে দিয়ে একটু ইতস্তত করে বলল, রিয়া, শোন, মানে তুই তো আমাকে জানিসই, বল। আমি সবসময়ই ছেলেদের এড়িয়ে চলি। তাহলে কি এবার কোনো ছেলের প্রেমে পড়ে গেছিস রে? কথার মাঝে রিয়ার এমন দ্রুত কথায় রাফাহ মাথা দুদিকে নাড়ল। বলল, আরেহ না, তুই শোন তো। বল, মানে তোকে কিভাবে বোঝাই? মানে আমাদের বাসায় আগে ভাড়াটা ছিল ছেলেটা। শেষমেশ ভাড়াটিয়ার সাথে দোস্ত। রাফাহ বিরক্তি নিয়ে গালি দিয়ে বলল, আরেহ বাতারা চিহ্ন, শোন তো আগে। হ্যাঁ বল, বল, মানে আমি বলি, ছেলেটার নাম নুজাইশ শাহ। দেখতে যেমন গম্ভীর, চাউনিটাও তেমন তীক্ষ্ণ। দেখতেও সুদর্শন। কেন জানি লোকটাকে মাথা থেকে বের করতে পারছি না। রিয়া ভ্রু নাচিয়ে হাসল। বলিস কি, আমাদের রাফার মনে কি তবে বসন্ত এল? তা নুজাইশ সাহেব দেখতে কেমন? কোনো ছবি টবি আছে নাকি? রাফা সাথে সাথে ফোনটা আড়াল করল। না রে, ছবি নেই। আর আমি তো ওর প্রেমে পড়িনি যে ছবি তুলে রাখব। অদ্ভুত কথাবার্তা, জাস্ট একটা অন্যরকম ফিলিংস আর কি। কথা বলতে বলতেই রাফার হাত নিষ্পিস করছিল। নুজাইশের সেই আইডিটার কি অবস্থা? ও কি মেসেজটা দেখেছিল? রিয়া যখন বিরিয়ানির বাটিতে চামচের জন্য কিচেনে গেল, সেই সুযোগে রাফাহ দ্রুত ওর ফেসবুক সেটিংসে গিয়ে সেই ফেক আইডিটা আবার রিঅ্যাক্টিভেট করল। বুকের ভেতরটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। আইডিটা চালু হতেই ও সোজা ইনবক্সে চলে গেল। হ্যালো, মিস্টার নুজেশ, লেখা মেসেজটার নিচে তাকিয়ে দেখল, সিন। রাফার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এল। লোকটা সিন করেছে, সাথে মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্টও। কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। পরক্ষণেই মনে পড়ল আইডি তো ডিএক্টিভেট করে রেখেছে। রাফার হাত নিষ্পিস করছে আবার দুষ্টামি করে আরেকটা মেসেজ দেওয়ার জন্য। কিছুদিন পর তো বিয়েই হবে অন্য কারো সাথে। কিন্তু জীবন তো একটাই, একটু মজা তো করাই যায় নাকি?